জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ আগের মতোই 5 বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা। জাতীয় সংসদ ভবনের এলটি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে কথা বলেন দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকের সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান। মিফতা গালিবের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে প্রথমবারের মতো বৈঠক করেছে জামাত ইসলামী বাংলাদেশ। বৈঠকে জামাত ইসলামীর নেতৃত্ব দেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকের সূচনা বক্তব্যে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ফ্যাসিবাদ নিরসনে জামাতের ভূমিকার কথা স্বীকার করেন। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান। 24-এর গণ অভ্যুত্থানের সময় আপনাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন। নেতৃবৃন্দ কারাগারে আটক থেকেছেন, তারাও লড়াইয়ের সংগ্রামে উপস্থিত হয়েছেন। যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি, আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। সেই লক্ষ্যকে সামনে রেখেই যেহেতু আমাদের অগ্রসর যাত্রা, সেজন্য আমরা আলোচনা করব। আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হবে একটি জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য অগ্রসর হওয়া। বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ আগের মতোই 5 বছর রাখার পক্ষে মত দিয়েছে জামাত। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। নায়েবে আমির আরও বলেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামাত। দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ, এটাই আমাদের লক্ষ্য। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, পতিত ফেসিবাদ পাচার করা টাকার জোরে নানা অপকর্ম করছে। আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আইন শৃঙ্খলা দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চ ঢাকা মহানগরের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় দ্রুত ভোটের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি নেতারা। আজকে আমাদের বলতে হয় প্রফেসর ইউনূসকে, আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, একটা সংকটকালীন অবস্থা চলছে। নির্বাচন হবে কিনা, দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় নেতৃবৃন্দের হাতে, দেশের জনগণের হাতে ক্ষমতাটা দিতেন। ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে, এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে। এবং সেটার জন্য নির্বাচন দরকার, সেটার জন্যই এই মুহূর্তে দরকার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুরোপুরি প্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে। রিজভী বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যারা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে অভিযোগ উঠবে? ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাইয়ে গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন হয়নি, সাথে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যকে উচ্ছেদ করেছে ছাত্র জনতা। দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গী মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ গণসমাবেশে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ দখল করা এত সহজ নয়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে এবং গোলামীর সম্পর্ক নয়। এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস গোলামি করার রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগকে পতনের মাধ্যমে। কাজী এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নিজের সুবিধামতো সময়ে রাজনৈতিক দলে যুক্ত হবেন বলে জানান তিনি। দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিদ্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী 2 মাসে আরও কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই উপদেষ্টা। ইউসুফ আলী রিপোর্ট। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে 3টি গ্রেডে 1665টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পিডিবিএফ। 100তম বোর্ড সভায় সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করতে কাজ করছে সরকার। নিয়ম অনুসরণ করে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে যে নিয়োগ, সেটা হয় নাই। চিরকুটের মাধ্যমে লিস্ট আসছে, সেই অনুযায়ী তো নিয়োগ হয়েছে। সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে, যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায়। যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে, শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। আপনারা তো জানেন যে কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয় এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করতো, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না। পদত্যাগ করে নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা এ নিয়েও কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজধানী এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলমান তাপদাহ আর ভ্যাপসা গরম আরও কয়েকদিন অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বিন মিজান বলছেন, এই গরম থেকে বাঁচতে সচেতন হওয়া জরুরি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন আবু সাইদ অপু। গেল কদিন ধরে গরমে হাসপাস অবস্থা নগরবাসী সহ সারা দেশের মানুষের। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। আর এমন প্রেক্ষাপটে কেন এত গরম আর তার প্রবাহ কেন, তার ব্যাখ্যা দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বাংলাদেশের ক্লাইমেটোলজি হলো মার্চ, এপ্রিল এবং মে মাস উত্তপ্ত মাস। এর মধ্যে উষ্ণতম ছিল এপ্রিল মাস। এপ্রিল মাসে বাংলাদেশের উপরে সূর্যের আলো লম্বভাবে পতিত হয়। তবে এই গরম ও ভ্যাপসা আবহাওয়া আরও কতদিন থাকবে এবং কোন কোন এলাকার উপর দিয়ে বেশি বয়ে যাবে তারও ব্যাখ্যা দেন এই আবহাওয়াবিদ। এই যে বিদ্যমান তাপপ্রবাহ এবং তাপমাত্রার যে ঊর্ধ্বগতি,
সেটা আগামী 27 তারিখ পর্যন্ত থাকবে। 27 তারিখের পরে অর্থাৎ 27 এপ্রিলের পরে আবার বাংলাদেশে ফার্স্ট উইকের মে মাস পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রঝড় বৃষ্টি হতে পারে। তবে গরম থেকে বাঁচতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর মোহাম্মদ বিন মিজান। চেষ্টা করব ছায়াযুক্ত স্থানে থাকতে, হ্যাঁ, ঘরের ভিতরে অবস্থান করতে, এবং বাইরের যেই কাজগুলো যখন রোদ কম থাকে, হ্যাঁ, সকালের ভোরের অংশে অথবা বিকালের অংশে সেই অংশে কাজ করতে। বিশেষ করে ডায়াবেটিস, হাইপার টেনশন এবং আপনার কিডনি লিভারে বিভিন্ন অসুখে যারা আক্রান্ত সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। প্রচুর পরিমাণে পানি জাতীয় তরল খাবার আমরা গ্রহণ করব। আবু সদপু, মাই টিভি, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চায় সরকার। প্রজেকশনে আছে 18,000 মেগাওয়াট। দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সেমিনারে তিনি আরও বলেন, গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় থাকবে। সবাইকে ইয়ে করে তো এগুলো তো আমাদেরকে আর হন্ট করবে না। এগুলোর ওই যে এগুলো লেট পেমেন্ট ইন্টারেস্ট, এগুলোর যে ওভার প্রাইসিং, এগুলো তো আর আমাদের কাছে আসবে না। সুতরাং আগের বছর ভর্তুকি বাড়বে না, ভর্তুকি যদি সম্ভব হলে ভর্তুকি কমবে। কারণ আপনার তো এগুলো তো নাই, এগুলোর জন্যই তো আপনাকে ইয়ে হয়। এটা তো একবার আপনাদের ক্লিয়ার করতে হবে। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের মরদেহ শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে নানা আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত সমর্পণ প্রার্থনা শেষে পোপ ফ্রান্সিসের মরদেহ রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে সমাহিত করা হয়। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শনিবার সকালে সেখানে পৌঁছান তিনি। শনিবার স্থানীয় সময় দুপুরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী দস্তা দিয়ে আবৃত একটি সাধারণ কাঠের কফিন তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়। তাতে অংশ নেন 220 জন কার্ডিনাল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক। ধর্মীয় এ আচারের নেতৃত্ব দেন ইতালির কার্ডিনাল জিওভান্নি বাস্তিতারে। শেষকৃত্যের শেষে তিনি চূড়ান্ত সমর্পণ প্রার্থনা পাঠ করেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পোপকে ঈশ্বরের হাতে সমর্পণ করা হয়। এরপর পোপের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে নিয়ে যাওয়া হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাসিলিকায় শায়িত রাখা হয়, যেখানে বিশ্বনেতা সহ লাখো মানুষ শ্রদ্ধা জানান। গত 21শে এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি 2013 সালে রোমান ক্যাথলিক চার্চের 266তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি। সন্ধ্যা 6:30টায় গুলশানের একটি হোটেলে বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবানের নেতৃত্বে 8 সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এর আগে শুক্রবার বাংলাদেশ সফরে আসে চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করে বৈঠক করেন। ফিলিস্তিনের গাজা, ভারত ও রোহিঙ্গা সহ সারা বিশ্বে নিপীড়িত মুসলিমদের পক্ষে প্রেস ক্লাব এলাকায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জমায়েতের আয়োজন করে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডিএমপি তাদের সংহতি সমাবেশ করার অনুমতি দিলেও তারা ভোর থেকে প্রেস ক্লাবের আশপাশের এলাকায় জড়ো হতে থাকে। পরে মানুষের সমাগম বেশি হওয়ার এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর ইসরায়েলের চরম বর্বরতা ও নৃশংসতা সহ্য করার মতো নয়। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় বাধা অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা বোধের অভাব। রাজধানীর পর্যটন ভবনে আয়োজিত সংহতি সভায় বক্তারা এ কথা বলেন। সভায় ধর্মীয় প্রধান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 200 জন দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবিগুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। আরও বক্তব্য রাখেন জামায়াত
ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, আর্চ বিশপ ক্যাথলিক বিজয় এন.ডি. ক্রুজ, হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় মহাথেরো সহ বিশিষ্টজনেরা। সাবেক বিচারপতি আব্দুর রৌফের সহজ সরল ও ইসলামী জীবনযাপন সবার জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। সাবেক বিচারপতি আব্দুর রৌফের স্মরণে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় নাগরিক স্মরণ সভা অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ সময় সেখানে বেশ কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন। অতিথিরা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আব্দুর রৌফের অবদানের কথা সবার সামনে তুলে ধরেন। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচনের ইতিহাসের পরতে পরতে উজ্জ্বল হয়ে আলো ছড়াচ্ছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বিচারপতি আব্দুর রৌফের নাম। এই প্রার্থনা মেনে নাও গো প্রভু। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে স্মরণ সভায় অংশ নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় তার অবদানের কথা তুলে ধরেন বিচারপতিগণ। আশা করব ফুলকড়ি আমার বাবাকে তাদের কাজের মাধ্যমে মনে করবে। এদেশের প্রতিটি মানুষের তৌহিদি জনতা আমি বলব উনি ছিলেন মহিরুহ। প্রত্যেক ক্ষেত্রেই মানুষ তার কাছেই যেত, তার কাছ থেকে পরামর্শ নিত। আইনের শাসন প্রতিষ্ঠায় ও সাংবিধানিক চেতনায় সমন্বিত রাখতে আইনজীবী হিসেবেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। উনি একাধারে যেমন ছিলেন একজন সফল আইনজীবী, একজন বিচারক, বিচারপতি, একজন অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার। আপনারা অনেকে বলেছেন উনি একটা নির্বাচন অনুষ্ঠান করেছেন, হয়তো অনেকে ওভারলুক করেছেন। এই 90 সালের নির্বাচনটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হিসেবে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে 1991 সালে বিচারপতি আব্দুর রৌফ সুষ্ঠু নির্বাচনের উদাহরণ সৃষ্টি করে গেছেন বলেও মন্তব্য করেন অতিথিরা। ফর ফ্রিডম অফ দি কান্ট্রি, ফর ডেমোক্রেসি, ফর রাইট অফ হিউম্যান রাইটস, ফর এডুকেশন, ফর রিলিজিয়ন, যেখানেই রয়েছে সেখানে আব্দুর রৌফ সাহেবের বিচরণ ছিল। কেউ ওনাকে বলতে পারতো না যে আব্দুর রৌফ সাহেব is doing something contrary to what we believe. আমৃত্যু শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির আসরের সভাপতি ছিলেন বিচারপতি আব্দুর রৌফ। এছাড়া হামদার্দ, বারাকা ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই গুণীজন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জম্মু কাশ্মীরে প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি প্রস্তাব দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে বোঝাপড়ার জন্য কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জুবাইর রহমানের রিপোর্ট। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলিও চালায় ভারতীয় সেনারা। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন 24 এপ্রিল মধ্যরাত থেকে সীমান্তে এখন পর্যন্ত গুলি বিনিময় চলছে, তবে এতে এখন পর্যন্ত কেউ নিহত বা আহত হয়নি। এদিকে এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে মধ্যস্থতার আহ্বানের পাশাপাশি আব্বাস আরাকচি বিখ্যাত পার্সিয়ান কবি সাদির একটি কবিতার উদ্ধৃতি দেন, যেখানে বলা হয়েছে, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয় অন্য সদস্যদের অস্তিত্ব রয়ে যাবে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জোর দিয়ে বলেছে, এই ঘটনার দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা সমর্থন দিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। এ ঘটনায় দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসে তলানিতে পৌঁছেছে। হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।